বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু অনলাইন কোচিং ক্লাস। আবার তোমাদেরকে স্বাগতম জানাই অনলাইন কোচিং ক্লাসের পক্ষ থেকে। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ গালিব। আজকে নতুন করে আবার নতুন একটা টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। গত ভিডিওতে আমি ক্লাস 8 জেএসসির বাংলা ফার্স্ট পেপার অতিথি স্মৃতি ক্লাসটি নিয়েছিলাম। আজকে একটা নতুন টপিক নিয়ে, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, ভাব ও কাজ নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই টাইটেল এবং থাম্বনেল দেখে তো দেখতেই পাচ্ছ। আজকে ভাব এবং কাজ নিয়ে কি করব, আলোচনা করব। অবশ্যই ক্লাসটি খুব ইন্টারেস্টিং হবে, জাস্ট আমার সাথে লেগে থাকো। ভাব ও কাজ লিখেছেন হচ্ছে কাজী নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবি। তোমাদের জানার কথা, কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। সো ক্লাস 8-এর অধিকাংশ শিক্ষার্থী আমি দেখি ভাব ও কাজ টপিক্সটা স্কিপ করার চেষ্টা করে। হ্যাঁ, ভাব ও কাজে কিছু একটু কঠিন শব্দ ইউজ করেছেন কাজী নজরুল ইসলাম। তুমি যদি জাস্ট ভাবো কাজটাকে, তুই এই টপিকটাকে, এই প্রবন্ধটাকে ভাবো, কাজ কিন্তু একটা প্রবন্ধ, এটা মনে রাখতে হবে। ভাবো কাজ একটি প্রবন্ধ, তুমি যদি এটা নিজের মধ্যে ফিল করতে পারো, ইট ক্যান বি চেঞ্জড ইউর লাইফ। ইয়েস, আই এম নট জকিং, ইট ক্যান বি চেঞ্জড ইউর লাইফ। ঠিক আছে, তুমি ভাবতে পারবে না এটার মূল ভাবটা। এর মূল ভাবই হচ্ছে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। থিঙ্ক আফটার অ্যাক্ট, এটা করা যাবে না। থিঙ্ক বিফোর অ্যাক্ট। কাজ করার আগে তোমাকে ভাবতে হবে, ভাবে কাজটা করতে হবে। আমি আবারও বলছি, আমার সঙ্গে লেগে থাকো। এরকম সুন্দর সুন্দর ক্লাস তোমাদের আবারও উপহার দেব, জাস্ট লেগে থাকো। অনেক বকবক হয়ে গেল, আমরা ক্লাস চলে যাই। ওকে, ভাব ও কাজ, কাজী নজরুল ইসলাম। আমি আগেই বলছি, আমার ভিডিওগুলোতে, আমার ক্লাসগুলো করার জন্য তোমাদের কি কি দরকার পড়বে? বই সামনে রাখতে হবে, একটা কালার কলম, আর সাথে তুমি খাতা রাখতে পারো নোট করার জন্য। সো আমি আগের রুলসগুলো বলে দিয়েছি, যে একটা গল্প বা প্রবন্ধ যাই কিছু পড়ো, কিছু রুলস তোমাকে মেনটেন করতে হবে। সেগুলো প্রথমে আমি বলেছিলাম যে কবি পরিচিতি পড়তে হবে। প্রথমে কি করতে হবে? কবি পরিচিতি, কে লিখেছে, লেখক পরিচিতি বা কবি পরিচিতি, তুমি যাই বলতে পারো। কে লিখেছে? কাজী নজরুল ইসলাম লিখেছেন। সো আমাদের এটা কিছু কিছু মেইন টপিকসগুলো আছে, যে লেখক পরিচিতিগুলো সবগুলো তুমি মনে রাখতে পারবে না। আমি যেগুলা বলছি তুমি জাস্ট দাগিয়ে রাখো। আমি আবারও বলছি, গত ভিডিওতে বলেছি, আবারও বলছি, বইয়ের সাথে সম্পর্ক গড়ে তুলতে হলে বইকে দাগাতে হবে, দাগানো শেখো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি যত দাগাবে বইয়ের সাথে সম্পর্ক আরো গাঢ় হবে। ঠিক আছে, আচ্ছা চলো। কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেছেন, কত সালে মৃত্যুবরণ করেছেন, কোথায় জন্মগ্রহণ করেছেন, কোথায় মৃত্যুবরণ করেছেন, জাস্ট দাগিয়ে রাখো এবং মুখস্থ। এবং কিছু ইম্পর্টেন্ট আছে, যেমন হচ্ছে এখানে দেখতে হবে যে তিনি স্কুল ছেড়ে বাঙালি পল্টনে যোগদান করেন। কোন শ্রেণীতে? এমসিকিউ, এমসিকিউ আসে, জাস্ট দাগিয়ে রাখতে হবে। দশম শ্রেণীর ছাত্র থাকাকালে প্রথম মহাযুদ্ধ শুরু হলে তিনি স্কুল ছেড়ে বাঙালি পল্টনে যোগদান করেন। যুদ্ধ শেষ হলে 1919 খ্রিস্টাব্দে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়। কত সালে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়? 1919 সালে। আমি ভিডিওগুলো লং হতে পারে, ভিডিওগুলো বড় হতে পারে, এখানে রিজন আছে, আমি তোমাদেরকে পাই টু পাই বোঝানোর চেষ্টা করি। সো জাস্ট স্টে কানেক্টেড, ডোন্ট বি ফেড আপ। ওকে, তুমি যত শিখবে, যত পড়বে, তত দেখবা যে তোমার লাইফ গ্রো করছে। আমার সাথে লেগে থাকো, আমার চ্যানেলের সাথে লেগে থাকো, কমেন্ট বক্সে জানাও তোমার মতামতগুলো। দেখবা যে পড়াশোনায় যত থাকবা, পড়ার সময় মনে হবে যে হ্যাঁ নতুন নতুন শিখছি, ফিল করলা, মনটা ফ্রেশ হবে, মনে ভালো আসবে, ফুর্তি আসবে। আচ্ছা আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট আছে, যে একটা পত্রিকার নাম আছে বিজলি পত্রিকা। এ সময় সাপ্তাহিক বিজলি পত্রিকায় তার বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হয়। খুব 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 ইম্পর্টেন্ট, আমি আবার বলছি, খুব ইম্পর্টেন্ট। কোন পত্রিকায়? বিজলি পত্রিকায়। কোন কবিতাটি? বিদ্রোহী কবিতাটি। তিনি কিন্তু এই বিদ্রোহী কবিতা থেকেই কিন্তু তার নামের পরিচয় এসেছে, কিন্তু তিনি বিদ্রোহী কবি। ঠিক আছে, তিনি কিন্তু বিদ্রোহী কবি। আরেকটা এমসিকিউ, এখানে একটা প্রশ্ন আসে, ছোট্ট প্রশ্ন, যে
কবি নজরুল ইসলামকে বা আমাদের জাতীয় কবিকে বিদ্রোহী কবি বলা হয় কেন? সুন্দরভাবে অ্যান্সারটা করা আছে, জাস্ট দাগিয়ে রাখো। কিভাবে? তার কবিতায় পরাধীনতা ও অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ উচ্চারিত হয়েছে, অবিচার ও শোষণের বিরুদ্ধে তিনি প্রবল প্রতিবাদ করেন, এজন্য তাকে বিদ্রোহী কবি বলা হয়। জাস্ট দাগিয়ে রাখো। এবার নিচে স্ক্রল ডাউন করি। আচ্ছা আচ্ছা, এখানে তিনি কি বলছেন? আরেকটা এমসিকিউ, অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত তার কবিতায় কি লক্ষ্য করা যায়? তার লেখনীতে লক্ষ্য করা যায়। তিনি একজন অসাম্প্রদায়িক চেতনার মানুষ, ভাবভঙ্গি তার মধ্যে প্রকাশ পায়। ওকে, আরেকটা গুরুত্বপূর্ণ এখানে কোয়েশ্চেন আছে যে তিনি আরবি ফার্সি শব্দের ব্যবহারে কুশলতা দেখিয়েছেন। মানে তার লেখনীতে আরবি ফার্সি শব্দের ব্যাপক ব্যবহার রয়েছে, ব্যাপকভাবে ব্যবহার রয়েছে। এবং তিনি মাত্র ৪৩ বছর বয়সে তিনি কঠিন দুরারোগ্য রোগে কিন্তু আক্রান্ত হয়েছিলেন, বলে তিনি একদম বাকশক্তিও হারিয়ে ফেলেছেন। সো এটা খুব ইম্পর্টেন্ট, জাস্ট দাগিয়ে রাখো। ১৯৭৪ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডি লিট উপাধি লাভ করেন। আমি আগের ভিডিওতে বলেছি ডি লিট এটা হচ্ছে একটা ডক্টরেট ডিগ্রি। ডিলিট ডিরেক্টলি বলা যাবে না, ডিলিট মানে হচ্ছে মুছে ফেলা। ডি লিট, ঠিক আছে, ডক্টরেট ডিগ্রি এটা। ১৯৭৬ সালে তিনি বাংলাদেশের নাগরিকত্ব একুশে পদক লাভ করেন। কত সালে বাংলাদেশের নাগরিকত্ব তিনি লাভ করেন? ১৯৭৬ সালে তিনি বাংলাদেশের নাগরিকত্ব লাভ করেন। এবার আসছে কবি ১৯৭৬ সালে ২৯শে আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন। এটা এটা মনে রাখতে হবে। ইভেন তার বিখ্যাত গ্রন্থগুলো, কাব্যগ্রন্থ, তার লেখনীগুলো তোমাকে মনে রাখতে হবে এমসিকিউ এর জন্য, যার মধ্যে এখানে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ প্রবন্ধ গ্রন্থ হচ্ছে যুগবাণী, মনে রাখতে হবে। কাব্যগ্রন্থ গ্রন্থ হচ্ছে অগ্নিবীণা, বিষের বাসী, সাম্যবাদী, সর্বহারা। এই যে এগুলো দরকার নেই, অগ্নিবীণা, বিষের বাসী, সাম্যবাদী খুব ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখতে হবে তোমাকে। আমি আবারও বলছি, ভাবো কাজটাকে স্কিপ করার চেষ্টা করবে না, এটা জীবনে তোমাকে খুব গুরুত্বপূর্ণ একটা স্টেজে পৌঁছে দিতে পারে। তুমি যদি জাস্ট এটাকে ফিল করতে পারো, মন থেকে ফিল করতে পারো ভাবো কাজটাকে, তাহলে দেখবে যে তোমার জীবনটা, এখন বুঝতে পারছো না, ক্লাস 8-এ যেহেতু তোমরা পড়ছো, যখন বড় হবা ভাবের সঙ্গে যে কাজের একটা রিলেশন, সেটা খুব ভাবে তুমি ফিল করতে পারবা। এবার চলো আমরা পাঠ পরিচিতিতে চলে যাই। পাঠ পরিচিতি, পাঠ পরিচিতি কি বলছে এটা পড়তে হবে। হ্যাঁ, আমি মূল ভাবটা তোমাদেরকে বলে দিয়েছি যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। একটা কাজ করার আগে তোমাকে অবশ্যই তোমার থট আনতে হবে মাথায়, থিঙ্কিং করতে হবে, থিঙ্ক করতে হবে যে তুমি, হ্যাঁ আমি এই কাজটা করছি, আমি আজকে এই বাংলা ভাবো কাজটাকে পুরোটা পুরোটা রিডিং পড়বো একবার। এই ভাবো কাজটাকে একদম ধুয়ে মুছে আমি একদম খাবো। আমি কিন্তু ক্লাসগুলো এইভাবে নেই, পানি ভাবে, ঠিক আছে, যাতে তোমরা বোরিং ফিল না করো। একদম একদম বাটে খাও ভাবো কাজটাকে। হ্যাঁ, আমি এই কাজটা করব, এই কাজটা করার আগে আমাকে আগে মাথায় চিন্তা আনতে হবে, হ্যাঁ আমি এই কাজটা করব। ভাবো কাজের মধ্যে পার্থক্য অনেক। There are many difference between thoughts and deeds. ভাবো কাজের মধ্যে কিন্তু আকাশ জমির তফাৎ আছে। শুধু ভাবছো, তুমি সকাল বিকেল দুপুর রাত শুধু ভাবছো, কিন্তু কোনো কাজ করছো না, দ্যাট উইল বি নট, এটা কিন্তু তোমার জন্য ভালো হবে না। এটা কিন্তু অবশ্যই তোমার জন্য ভালো হবে না। ধরো তুমি রাত দিন ২৪ ঘন্টা শুধু ভাবছো যে হ্যাঁ আমি এই কাজটা করব, আমি এটা পড়বো, আমি এটা করব, আমি ওটা করব, আমি ওই জায়গায় যাব, কিন্তু তুমি বাড়িতে বসে আছো, তোমার কোনো কাজ হবে? কোনো কাজই হবে না। সো ভাব কাজের মধ্যে পার্থক্য আছে। ভাবকে কাজের দ্বারা রূপ দিতে হবে। কাজ তো হবেই, কাজ তো একদম বাস্তব জগতের, ভাব কিন্তু বাস্তব জগতের না। ভাব কিন্তু বাস্তব জগতের না। ভাবকে রূপ দেওয়ার জন্য কাজে রূপান্তর করতে হবে ভাবকে, তাহলেই কিন্তু ভাবের সফলতা। ঠিক আছে, আমরা আরো গভীরে যাব, একটু পড়ে নিই, ঠিক আছে। মানুষকে উদ্বুদ্ধ করার জন্য ভাবের গুরুত্ব অপরিসীম, কিন্তু শুধু ভাব দিয়ে এই মহৎ কিছু অর্জন করা যায় না। ভাব কি? আমরা কিছু কাউকে বলি, কোনো নির্দেশনা দেই, আমি যে তোমাদের কথাগুলো বলছি, হ্যাঁ তোমরা, আমি বলছি আমার চ্যানেলের সঙ্গে লেগে থাকো, আমার সঙ্গে লেগে থাকো তোমরা, আমি যেগুলো দিচ্ছি নির্দেশনাগুলো তোমরা গ্রহণ করো। আমি কিন্তু বলছি, কাজ করার দায়িত্ব কার? কাজ করার দায়িত্ব কিন্তু আমার না, কাজ করার দায়িত্ব তোমাদের। তোমরা যখন ভাবটা নিচ্ছ কিন্তু কাজ করছো না, লাভ কিন্তু কিছুই হবে না। ভাবের কিন্তু প্রকৃত ফলাফল কিন্তু আমরা পাবো না।
যেহেতু আমি কিন্তু তোমাদের প্রতিশ্রুতি দিয়েছি যে বাংলা ফার্স্ট পেপারটা আমি কমপ্লিট করার চেষ্টা করবো, এটা আমার চিন্তা, এটা আমার ভাবনা। আমি যদি কমপ্লিট না করি তাহলে কি সেটা কাজে রূপ দেওয়া হলো? তোমাদের সামনে কি আমার বক্তব্যটার সত্যতা কি বাস্তবায়ন হবে যদি আমি ক্লাসগুলো প্রতিনিয়ত আপলোড না করি? সেরকম মানুষকে উদ্বুদ্ধ করার জন্য ভাবের গুরুত্ব কিন্তু শুধু ভাব দিয়ে মহৎ কিছু অর্জন করা যায় না, তার জন্য কর্মশক্তি এবং সঠিক উদ্যোগের দরকার হয়। এটা কি দরকার হয়? সঠিক কর্মশক্তি এবং সঠিক উদ্যোগের দরকার হয়। আমি শুধু চিন্তাই করলাম, হ্যাঁ কাজও ধরলাম, কিন্তু আমি সেই কাজের ব্যাপারে কিছুই জানি না, সঠিক উদ্যোগ তার আমার নির্দেশনার অভাব, তাহলে কাজটা পরিপূর্ণ হবে না। আমার ভাবের সঙ্গে মিল খেলো না, তার মানে কি হলো না? কিছুই হলো না। আচ্ছা, ভাবের দ্বারা মানুষকে জাগিয়ে তোলা যায়, কিন্তু যথাযথ পরিকল্পনা ও কাজে স্পৃহা ছাড়া যে কোনো ভালো উদ্যোগ নষ্ট হয়ে যেতে পারে। আমি একটা সহজ উদাহরণ দিতে পারি তোমাদেরকে। তোমরা সমাজে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের কথা অনেকবার শতবার জন্ম থেকে এখন পর্যন্ত জেনে আসছো, এবং আমার নাগরিক হিসেবে এটা আমাদের জানার দায়িত্ব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি আমাদেরকে 7ই মার্চের ভাষণে যেভাবে জাগ্রত করেছিলেন জাতিকে, সেভাবে যদি না করতেন, ভাবের দ্বারা যদি আমাদের মনের স্পিরিট, মনে উদ্দীপনা, মনে স্পৃহা যদি নিয়ে না আসতেন, তাহলে কিন্তু এই যুদ্ধ জয় করা কিন্তু বাঙালির পক্ষে খুব 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 কঠিন হয়ে দাঁড়াতো। সেটা কিন্তু ভাব ছিল, ভাষণটা কিন্তু ভাব ছিল। আমরা যে যুদ্ধ করেছি, আমাদের যে পরিকল্পনা, আমাদের যে কাজে স্পৃহা, আমাদের দেশকে স্বাধীন করার যে আমাদের একটা শক্তি, সেই শক্তিটা কিন্তু এসেছে, সেই স্বাধীনতা যে কিন্তু অর্জন করেছি আমরা যুদ্ধের মাধ্যমে। এই যুদ্ধটা হচ্ছে কাজ। এই যুদ্ধটা যদি না করতাম, তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণটি কিন্তু একদম ব্যর্থ হয়ে যেত। এটা ভেরি ভাইটাল ইস্যু ফর ইউ, ভাব ও কাজ, থটস অ্যান্ড ডিডস। প্লিজ ডোন্ট স্কিপ দিস টপিক। আই এম রিপ্লাই, প্লিজ ডোন্ট স্কিপ দিস টপিক। ওকে, আমার সাথে লেগে থাকো, আমি একদম সুন্দর করে পাই টু পাই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো। এবার চলে যাই ভাব ও কাজে, মেইন টপিকে চলে যাই। হ্যাঁ, আরেকটা কথা, শব্দার্থ ও টিকা এগুলা কিন্তু মনে রাখতে হবে তোমাকে এমসিকিউ এর জন্য, এবং এই গল্পটি, এই প্রবন্ধটি সঠিকভাবে বোঝানোর জন্য তোমাকে এগুলা কিন্তু শব্দার্থ এবং টিকাগুলো একদম ঠটস্থ, মুখস্থ, কণ্ঠস্থ লাগবে। ঠিক আছে? ভাব ও কাজ, কাজী নজরুল ইসলাম। আমরা শুরু করছি। ভাবে আর কাজের সম্বন্ধটা খুব নিকট বোধ হলেও আদতে এ জিনিস দুটোই কিন্তু আকাশ জমিন তফাৎ। আমরা আগেও বলেছি ভাব জিনিসটা, আমাদের কবি বলেই দিচ্ছেন ভাব জিনিসটা কি। ভাব জিনিসটা হইতেছে পুষ্পবিহীন সৌরভের মতো, দ্য ফ্লাওয়ারলেস ফ্রেগরেন্স। পুষ্প নেই কিন্তু সৌরভ আছে, সেরকম একটা ব্যাপার। তোমাকে বুঝে নিতে হবে। একটা অবাস্তব উচ্ছ্বাস মাত্র, একটা মানে অবাস্তব বস্তু, যেমন সফটওয়্যার তুমি ধরতে পারো না, ছুতে পারো না, স্মেলকে তুমি যেমন ছুতে পারো না, সেটা হচ্ছে ভাবনা। তোমার মাথায়, তুমি মাথার চিন্তাটাকে তুমি ধরতে পারবে না, যখন ধরতে পারবা, যখন কাজের মাধ্যমে সেটা কি মানুষের মধ্যে তুমি প্রতিফলন করতে পারবা, প্রয়োগ, তখন সেটা প্রয়োগ হয়ে যাবে। তাই বলিয়া কাজ মানে যে সৌরভবিহীন পুষ্প, ইহা যেন কেহ মনে না করেন। হ্যাঁ, কাজের একটা আলাদা আইডেন্টিটি আছে। কাজের ক্ষেত্রে, ভাবের ক্ষেত্রে আমরা বলি ভাবের পরিপূর্ণতা আসে কাজের মাধ্যমে। কাজের পরিপূর্ণতা আসে কিন্তু ভাবের মাধ্যমে না, কাজের পরিপূর্ণতা আসে সঠিক পরিকল্পনা বা উদ্যোগের মাধ্যমে। কাজ কিন্তু যে কেউ করতে পারে। একজন শ্রমিক, তার ভাবনা নেই কিন্তু সে কাজ করতে পারে, তাকে যদি নির্দেশনা দেওয়া হয়। সো বলা হচ্ছে যে তাই বলিয়া কাজ মানে যে সৌরভবিহীন পুষ্প, ইহা যেন কেহ মনে না করিয়া বসেন। কাজ জিনিসটা ভাবকে রূপ দেয়। আমি আগেই বলেছি কাজ জিনিসটা কিন্তু ভাবকে রূপ দেয়। ইহা সম্পূর্ণভাবে বস্তু জগতে, এটা বাস্তব জগতের রিয়েলিটি, কিন্তু ভাবটা রিয়েলিটি না, আনরিয়েল। এটা একটা আনরিয়েল বস্তু, তোমাকে বুঝতে হবে। তাই বলিয়া ভাবকে যে আমরা মন্দ বলিতেছি, তার নিন্দা করিতেছি তাহা নহে। ভাব জিনিসটা খুবই ভালো। মানুষকে কবজায় আনিবার জন্য তাহার সর্বাপেক্ষা কোমল জায়গায় ছোঁয়া দিয়া তাহাকে মাতাইয়া না তুলিতে পারিলে তাহার দ্বারা কোনো কাজ করানো যায় না। আমি যদি তোমাদেরকে সঠিকভাবে পড়াচ্ছি তো আমি ঠিকই, আমি যদি তোমাদের পড়ার যে
মন মানসিকতা যদি তৈরি না করে দিতে পারি, তাহলে কিন্তু আমার পড়ানোটাকে ব্যর্থ হবে। সো ভাবটা যে একদম খারাপ জিনিস সেটা কিন্তু না। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদাহরণ দিয়েছি। তিনি ভাষণ যদি না দিতেন, তাহলে যুদ্ধে জয় করা কিন্তু আমাদের খুব কঠিন হয়ে দাঁড়াতো। আমাদের মনের যে স্বাধীনতা কামী যে আমরা ছিলাম, সেটা আমাদের যে কামনা ছিল যে আমরা স্বাধীন দেশ চাই, সেই কামনাটাকে তিনি কিন্তু জাগিয়ে তুলেছেন। সো ভাব ভেরি ইম্পর্টেন্ট। থটস, ইউ হ্যাভ টু থটস। তোমাকে ভাবতে হবে, তাহলেই না তুমি কাজ করতে পারবে। আচ্ছা, বিশেষ করিয়া আমাদের এই ভাব বাংলাদেশে, এই আমাদের বাংলাদেশকে তিনি ভাব বাংলাদেশ হিসেবে তুলনা করেছেন, যে আমরা ভাবটাকে বেশি ইম্পর্টেন্স দেওয়ার কারণে আমাদের এই অবস্থা। যে কারণে অনেক আমাদের কাজের মধ্যে দুর্বলতা দেখা যায়, আমাদের সঠিক উদ্যোগ, আমাদের সঠিক পরিকল্পনা না হওয়ার কারণে, আমরা আগে চিন্তা না করার কারণে কাজগুলো আমরা সঠিকভাবে পরিকল্পনা করে না করার কারণেই যে এই সমস্যাগুলো আমাদের ফেস করতে হয়, যে কাজগুলো সঠিকভাবে আমরা করতে পারি না। শুধু ভাব লইয়াই থাকিব, লোককে শুধু কথায় মাতাইয়াই মশগুল করিয়া রাখিব, এও একটা মস্ত বদ খেয়াল। আমি বলছি হ্যাঁ আমি পুরো বইটা শেষ করে দেবো তোমাদের অনলাইনে ক্লাস করে, এটা একটা আমার ভাবনা, শুধু আমি বলছি কিন্তু করে দেখাচ্ছি না, সেটা তো কাজের বাস্তবায়ন হচ্ছে না, এটাই বলছেন। আমি উদাহরণ দিয়ে কিন্তু এক্সাম্পলস দিয়ে কিন্তু তোমাদের বোঝানোর চেষ্টা করছি, এবং তোমরা আমার সঙ্গে লেগে থাকো, দেখবে যে আরো সুন্দর সুন্দর জিনিসগুলো, এখানে কিছু কঠিন ওয়ার্ডস ইউজ করা হয়েছে যার কারণে তোমরা স্কিপ করতে চাও। আমি সুন্দর করে তোমাদের বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ, আমার সাথে লেগে থাকো। এই ভাবকে কার্যের দাসরূপে নিয়োগ করিতে না পারিলে ভাবের কোনো সার্থকতাই থাকে না, বুঝছো? তাহা ছাড়া ভাব দিয়া লোককে মাতাইয়া তুলিয়া যদি সেই সময় গরমাগরম কার্যসিদ্ধি করাইয়া লওয়া না হয়, তাহা হইলে পরে সে ভাবাবেশ কর্পূরের মতো উড়িয়া যায়। কর্পূর মানে হচ্ছে পারফিউম। পারফিউমের ফ্রেগ্রেন্স যদি তুমি বাতাসে ছেড়ে দাও, সেটা কিন্তু কিছুক্ষণের মধ্যে উড়ে যাবে। তো কর্পূর একটা হচ্ছে তোমাদের টিকাতের মধ্যে শব্দার্থের মধ্যে দেওয়া আছে, তোমরা দেখে নিও। এটা হচ্ছে পারফিউমের মতো, ঠিক আছে, বাতাসের সঙ্গে সঙ্গে কি উড়ে যায়। সো ভাব, আমি কথা বলছি তোমাদের সঙ্গে, সেই কথার দ্বারা যদি তোমরা কাজটা না করো, পড়াটা ঠিক মতন না করো, গরমা গরম পড়া আমি দিচ্ছি, তোমরা যদি না করো, তাহলে কিন্তু 1 মাস 2 মাস পর অটোমেটিক্যালি পারফিউমের ফ্রেগ্রেন্সের মতো উড়ে যাবে, কর্পূরের মতো উড়ে যাবে, ঠিক আছে। অবশ্য এখানে কার্যসিদ্ধি মানে কার্যসিদ্ধি নয়। যিনি ভাবের বাঁশি বাজাইয়া জনসাধারণকে নাচাইবেন, তার নিঃস্বার্থ ত্যাগী ঋষি হতে হবে। ঋষি মানে মনি, যোগী, যারা হচ্ছে ধ্যানে থাকেন তাদের ঋষি বলা হয়, ঠিক আছে। এখানে বলা হচ্ছে যে যিনি মানুষকে ভাবাবেন, যিনি ভাবের সাগরে মানুষকে মাতাবেন, তাকে কি হতে হবে, তার চরিত্রটা কি হতে হবে? তিনি হবেন নিঃস্বার্থ ত্যাগী ঋষি, ঠিক আছে। যেমন আমার এখানে স্বার্থ কি, আমি এখানে তোমাদের পড়াচ্ছি, তোমরা যাতে তোমাদের ফিউচার প্ল্যান করে দিচ্ছি, যাতে তোমরা করে ফিউচারে ভালো কিছু করতে পারো। আমাকে নিঃস্বার্থভাবে তোমাদেরকে কি ভাবে মাথায় রাখতে হবে, ভাবের বাঁশিটা কি বাজাইতে হবে নিঃস্বার্থভাবে, ঠিক আছে। তিনি লোকদিগকে সূক্ষ্ম অনুভূতি বা ভাবকে জাগাইয়া তুলিবেন মানুষের কল্যাণের জন্য। আমি যে তোমাদেরকে এসব কথা বলছি, কার কল্যাণের জন্য? আমার কল্যাণের জন্য না তোমাদের কল্যাণের জন্য? ক্লাস 8-এর ক্লাস নিচ্ছি, অবভিয়াসলি তোমাদের কল্যাণের জন্য, নিজের স্বার্থ সিদ্ধির জন্য নয়। তাহাকে একটা খুব মহত্তর উদ্দেশ্য কল্যাণ কামনা লইয়া ভাবের বন্যা বহাইতে হইবে। একটা নির্দিষ্ট লক্ষ্য আছে আমার, সেই লক্ষ্য পরিকল্পনা করার জন্য পরিকল্পনা করেছি, এখন বাস্তবায়নের জন্য আমি এই ক্লাসগুলা করছি। এক্সাম্পল বাই এক্সাম্পল দিচ্ছি, বোঝার চেষ্টা করো, জাস্ট স্টে কানেক্টেড উইথ মি। যদি এগুলো কাজ আমি না করি, তাহলে কি হবে? নতুবা বানভাসির পর পলি পড়ার মতো সাধারণের সমস্ত উৎসাহ ও প্রাণ একেবারে কাদা ঢাকা পড়িয়া যাইবে। বানভাসির পর, বন্যা যখন হয়, বন্যার পরে কিন্তু নদীতে পলি জমে, ঠিক আছে। পলি মানে চর, চর দেখবা একসময় নদীতে খুব পানি থাকে, আবার একসময় পানি থাকে না। যখন থাকে না, যে জিনিসটা তুমি দেখতে পাও উঁচু ঢিবির মতো, ওটাকে চর বলে, এটা পলি মাটি। তো বলেছেন যে আমি তোমাদের বলেছি যে আমি পুরো ক্লাসগুলো কমপ্লিট করে দেবো, খুব সুন্দর করে কমপ্লিট করে দেবো, তোমরা আমার সাথে লেগে থাকো। আমি শুধু বলছি কিন্তু কাজে করে দেখাচ্ছি না। 1 মাস 2 মাস পর তোমরা কিন্তু অটোমেটিক্যালি এটা ছেড়ে দেবে, এটার আশা ছেড়ে দেবে যে এখানে হবে না,
আমি এটা করব না, আমি চলে গেলাম, এটাই কিন্তু করবা। তো এখানে বলে এই কথাটাই বলছে। এই জন্য কেহ কেহ বলেন যে লোকের কোমল অনুভূতিতে ঘা দেওয়া পাপ। হ্যাঁ, এখানে আরেকটু আমি আদার্স সাবজেক্ট টপিকস আনতে চাই, যে কি বলছে, লোকের কোমল অনুভূতিতে ঘা দেওয়া পাপ। হুম, আমি বলছি যে একজন প্রতিবন্ধী সে চোখে দেখতে পায় না। আমি বলছি তুমি আমার অডিওগুলো শোনো, আমার অডিওগুলো শোনো, অডিওর মাধ্যমে তুমি পড়ো, কিন্তু আমি তাকে সঠিকভাবে পড়াচ্ছি না, তাহলে কিন্তু সে মজা পাবে না। সে যখন মজাটা পাবে না তখন সে বুঝিয়ে নেবে না আমার দ্বারা সম্ভব নয়, এই বলে সে কিন্তু চলে যাবে। এই জন্য তার কমন অনুভূতি যে আমি চোখে দেখতে পাই না, সেই অনুভূতিতে কিন্তু ঘা দিলাম আমি, সেই ঘা দেওয়াটা কিন্তু পাপ। কেননা অনেক সময় অনুপযুক্তা প্রযুক্ত ইয়া হইতে কুফল না, ইহা হইতে সুফল না ফলিয়া কুফলই ফলে। যে আমি তার ভালো করতে চাইলাম, কিন্তু আমি আউটপুটটা ঠিক মতো দিলাম না, যার কারণে সে ভালো করতে পারতো, কিন্তু সেটা না হয় কিন্তু আরো খারাপ হয়ে গেল। সে জীবনের আশায় ছেড়ে দিল, সেই অন্ধ ছেলেটা বা অন্ধ মেয়েটা জীবনের আশায় ছেড়ে দিল, পড়াশোনায় আর করলো না। সেটা কিন্তু সুফলের থেকে কুফলটাই বেশি। এই লাইনটা তোমার অনেকে বুঝতে পারো না, তাই আমার সাথে লেগে থাকো। আমি এরকম আরো আরো কঠিন কঠিন টপিকগুলা তোমাদের সহজভাবে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? আগে হইতে সমস্ত কার্যের বন্দোবস্ত করিয়া বা কার্যক্ষেত্র তৈয়ার রাখিয়া, তবে লোকদিগকে লোকদেরকে সোনার কাঠি ছোঁয়া দিয়া জায়গায় তুলিতে হইবে। তোমাকে উদ্যোক্তা হতে হবে, তোমাকে উদ্যোক্তা হয়, ইউ হ্যাভ টু এন্টারপ্রেনিয়ার, এন্টারপ্রেনিয়ার, ওকে, ইউ হ্যাভ টু বি এন্টারপ্রেনিয়ার, তোমাকে একজন উদ্যোক্তা হতে হবে। এখানে সেটাই কথা বলা হয়েছে যে উদ্যোক্তা হতে হবে, তোমাকে সবকিছু রেডি করে উদ্যোক্তা হয়ে তারপর মানুষকে বলতে হবে হ্যাঁ করো। তুমি যে একদম নেতা না, তুমি মানুষকে আল ভাল কি যেই সেই বলতেছো, তোমার কথা শুনবে মানুষ? না, তোমাকে আগে নিজেকে কনফিডেন্স হতে হবে, নিজেকে উদ্যোক্তা হতে হবে, সবকিছু সাজিয়ে তারপর মানুষকে উদ্বুদ্ধ করতে হবে, আসো কাজটা করো। নতুবা তাহারা যখন জাগিয়া দেখিবে যে তাহারা অনর্থক জাগিয়া আছে, কোনো কার্য করিবার নাই, তখন মহা বিরক্ত হইয়া আবার ঘুমাইয়া পড়িবে, এবং তখন আর জাগাইলেও জাগবে না। কেননা তখন যে তাহারা জাগিয়া ঘুমাইবে। একটা কথা চিন্তা করো, তুমি যখন ঘুমাও, সত্যি সত্যি ঘুমাও, তখন কিন্তু তোমাকে জাগানোটা খুব ইজিলি তোমাকে জাগানো যায়। তোমরা যখন ঘুমাও, তোমার স্কুলে যখন টাইম হয়ে যায়, তো বাবা বা মা বা বড় ভাই বোন যেই হোক, তোমাকে ডাক দিলেই তুমি কিন্তু উঠে যাও। হ্যাঁ, একটু একটু সমস্যা সকালে ওঠার জন্য আমাদের, হ্যাঁ, কিন্তু ডাক দিলেই তুমি উঠে যাও। কিন্তু তুমি যদি উঠছো, তুমি জেগে আছো, কিন্তু তোমার ইচ্ছা নেই স্কুলে যাওয়ার, তাহলে কিন্তু তোমার বাবারও শান্তি নেই, মায়েরও শান্তি নেই যে তোমাকে জাগিয়ে স্কুলে নিয়ে যাবে। হ্যাঁ, এখন তোমাকে যদি মারধর করে সেটা আলাদা কথা, কিন্তু সেটা খুব মানে মানে খারাপ পর্যায়ে চলে যাবে, তো এটা করো না। পড়াশোনার সঙ্গে রিলেটেড থাকো, দেখবা জীবনে অনেক কিছু করতে পারবা। আচ্ছা, হ্যাঁ, কথা ছিলাম। কেননা তখন যে তাহারা জাগিয়া ঘুমাইবে, এবং জাগিয়া ঘুমাইলে তাহাকে কেউই তুলিতে পারে না। এটা খুবই সত্য একটা বাস্তব একটা কথা। তাহা অপেক্ষা বরং কুম্ভকর্ণের নিদ্রা ভালো। এই কুম্ভকর্ণ চরিত্রটা কি, এটা তোমাদের কাছে নতুন হতে পারে, কিন্তু হিন্দু পুরাণে রামায়ণে কিন্তু এই চরিত্রটা খুবই পপুলার। কুম্ভকর্ণ রাবণের মধ্যম ভাই হচ্ছে কুম্ভকর্ণ, যার রামায়ণে কথিত আছে যে তিনি হচ্ছে 6 মাসের বেশি সময় ধরে বা 6 মাস ধরে ঘুমাতে পারতেন এক নাগাড়ে। তার আগে তুমি যাই করো তিনি কিন্তু উঠতেন না। তো এটা একটা চরিত্রের নাম, তিনি একটা উদ্ধৃতি দিয়েছেন এখানে কুম্ভকর্ণের, যে সেরকম অবস্থা হবে, যে জাগিয়ে ঘুমাইলে সে কিন্তু এরকম অবস্থা হবে সেই ব্যক্তির, তাকে যতই ডাকো সে কিন্তু উঠবে না। ঢোল বাঁশি ঢোল কাশি বাজাইয়া ভাঙানো বিচিত্র নয়, মানে যতই ঢোল বাজাও কাশি বাজাও তিনি কিন্তু উঠবে না। এ কথাটা একটা মস্ত সত্যি, তা এতদিনে আমরা ঠেকিয়া শিখিয়াছি। এই যে সেদিন একটা, হ্যাঁ, এখানে একটি কিছু কথা আছে, এখানে একটা আন্দোলনের কথা আমাদের কবি বুঝিয়েছেন, যেটা তৎকালীন আমলে তিনি যখন লিখেছেন,
সে একটা আন্দোলনের কথা এখানে বুঝিয়েছেন, যে এখানে বুঝিয়েছেন যে কিছু ছেলে, কিছু ছাত্র দল আন্দোলনে যোগদান দিয়েছে, কিন্তু তারা জানতো না যে আমরা কেন এই আন্দোলনে যোগদান দিয়েছি। তাদের ভাব, তারা জানতোই না, তাদের ভাবেই নেই যে আমরা কেন এটা করলাম। আচ্ছা, এই যে সেদিন একটা হুজুগে মাতিয়া গুড় গুড় করিয়া হাজার কত স্কুল কলেজের ছাত্রদল বাহির হইয়া আসিল, কই তাহারা তো তাহাদের এই সৎ সংকল্প, এই মহৎ ত্যাগকে স্থায়ী রূপে বরণ করিয়া লইতে পারিল না। কেন এমন হইল? একটা সাময়িক উত্তেজনার মুখে এই ত্যাগের অভিনয় করিতে গিয়া স্পিরিটকে কি বিশ্রী ভাবেই না মুখ ভ্যাংচানো হইল। এটা তোমার বোঝার জন্য আমি একটা এক্সাম্পল নিয়ে আসতে পারি। ধরো বাংলাদেশ ভারত ওয়ার্ল্ড কাপ হচ্ছে, তো একজন পাগল টাইপের, ঠিক আছে, একটু মাদার শট আছে, তো খেলা খেলা তুমি হয়তো বা দেখছো না, এরকম একটা ভাবনা, এরকম একটা পরিস্থিতি আর কি। কিছু খেলা দেখেছো কিছুক্ষণের জন্য, একটু বাইরে বেরিয়েছো, তো একজন লোক বলছে হ্যাঁ এই বাংলাদেশ জিতে গেছে, বাংলাদেশ জিতে গেছে, এই বলে তুমি তার সঙ্গে ঢোল কাশি যা আছে বাদ্যযন্ত্র নিয়ে বেরিয়ে পড়লা, হ্যাঁ বাংলাদেশ জিতেছে, বাংলাদেশ জিতেছে। তারপর তুমি যখন জানতে পারলা না বাংলাদেশ তো জিতেনি, তখন কেমন ভাবে ব্যাপারটা? তুমি কি মানুষের মুখে মুখ দেখাতে পারবা? তুমি এই কাজগুলো আর করতে পারবা? বলো, কোথাও তুমি দাঁড়ায় মানুষকে বলতে পারবা কোনো কথা? দারুণ ভাবে তোমার উৎসাহটা কিন্তু দারুণ ভাবে নষ্ট হবে। সো এই কাজগুলো করা যাবে না। কোনো কাজ করার আগে অবশ্যই ভাবতে হবে আমি কোথায় যাচ্ছি, কোন কাজটা করতে যাব, আমি সেটা সেই কাজ নিয়ে একটু ভাবতে হবে তোমাকে। তাহারা শুধু ভাবের চোটে না বুঝিয়া না শুনিয়া শুধু একটু নামের জন্য, একটু বদনামের ভয়ে এমন করিয়া তাহাদের স্পিরিট বা আত্মার শক্তি পবিত্রতা নষ্ট করিল। তাহারা কি দরকার পড়িলে আবার কাল এমনি করিয়া বাহির হইয়া আসিতে পারবে? এটা তুমি এরকম একটা অপমানজনক একটা ঘটনা ঘটলো, একটা কেমন জানি একটা এমব্রেসিং ঘটনা ঘটলো, তো এই ঘটনার পর কি তোমরা আর করবা এই কাজগুলা? ধরো হুট করে তোমাদের ফ্রেন্ড ডাকলো যে দোস্ত একটু আয়, আমরা একটা আন্দোলনে যোগদান দিচ্ছি, যে তুই আয়। কিন্তু মানুষ তো তোমাকে বলবে এই এই কাজ করছিস, এই কাজ করছিস, তো এটা দারুণ ভাবে একটা স্পিরিটটা নষ্ট হয়, আত্মার পবিত্রতা নষ্ট হয়। তো এই কাজগুলো করা যাবে না। আজ যাহারা মুখে চাদর জড়াইয়া কল্লকার ত্যক্ত বিশ্ববিদ্যালয়ে আবার মুখটি চূন করিয়া ঢুকিল, কাল দেশে সত্যিকার ডাক আসিলে তাহারা কি আর তাহাতে সাড়া দিতে পারিবে? কবি প্রশ্ন করছেন যে এই এই কাজগুলো যে কোনো না বুঝে শুনে আন্দোলনে যোগদান দিলেও সেই আন্দোলনটা যে কার্যকর হলো না, যে একটা ব্যাপকভাবে স্পিরিট যে নষ্ট হলো তাদের, এই ঘটনা ঘটানোর পর তারা যখন বিশ্ববিদ্যালয়ে আবার ঢুকবে, একদম মুখে চাদর জড়িয়ে, মুখটা তো চুন হয়ে গেছে, চুনকালি আমি বলি না, চুলকানি মাখায় হ্যান ত্যান, আমরা তো বলি, এই মুখ চুন করে যখন ঢুকবে বিশ্ববিদ্যালয়ে আরেকবার, তখন তার মুখটাকে সেই সেই মাথা উঁচু করে সে কথা বলতে পারবে? কথা বলতে কিন্তু পারবে না। হঠকারিতা করিয়া একবার যে ভোগটা ভুগিল, ভ্রম করিল, তাহারই অনুশোচনা তাহারা কিছুতেই মন হইতে মুছিয়া ফেলিতে পারবে না, এবং এটা কিন্তু যাবে না। যতই সে ভাব দেখাক যে হ্যাঁ কি হইছে, আমি একবার করছি তো কি হইছে, আর আর আমি কি আন্দোলনে যোগদান দিতে পারবো না, কিন্তু তার কিন্তু এই ভাবনাটা কিন্তু মন থেকে কখনোই যাবে না। এখন সত্যিকার ডাক শুনিয়া প্রাণ চাইলে সে লজ্জায় তাহাতে আসিয়া যোগদান করিতে পারবে না। এইরূপে আমরা আমাদের দেশে প্রাণশক্তি এই তরুণদের স্পিরিটটাকে কুব্যবহারে আনিয়া মঙ্গলের নামে দেশের মহাশত্রুতা সাধনে করিতেছি নাকি? এখানে বলছে যে আমরা এরকম অনেক চক্র আছে, এরকম অনেক কাজ আছে যা আমরা না ভাবে করি। তো এই কাজগুলো করার কারণে আমাদের দেশের উন্নতি কিন্তু ঘটে না। আচ্ছা, হুম, ঠিক আছে। আজ যদি সত্যিকার কর্মী দেশে থাকিত, ঠিক আছে, আজ যদি সত্যিকার কর্মী থাকিত দেশে, তাহা হইলে এমন সুবর্ণ সুযোগ মাঝ মাঠে মারা যাইত না। ত্যাগী অনেক আছেন দেশে, কিন্তু কর্মীর অভাবে বা তথাকথিত কর্মী নামে অভিহিত লোকেদের সত্য সাধনার অভাবে তাহারা কোনো ভালো কাজে আর কোনো অর্থ দিতে চাইবেন না। উদ্যোক্তার অভাব হবে এক সময়, যখন এরকম একটা হঠকারিতার মতো কাজ হবে, যখন কাজগুলোর কোনো পরিকল্পনা থাকবে না, পরিকল্পনা মাফিক চলবে না, তখন কিন্তু মানুষ কাজ করতে ভয় পাবে।
একটা ভাবনার একটা বিশাল প্রভাব কিন্তু পড়বে। যখন অপরিকল্পিতভাবে কোনো কাজ হবে, তখন কিন্তু কাজে যখন সুফল পাবে না মানুষ, তখন কাজগুলো কিন্তু করতে চাবে না, কর্মীরা কিন্তু কাজগুলো করতে যাবে না। আমি জাস্ট মেইন টপিকগুলো ধরার চেষ্টা করছি তোমাদের, কারণ এটা একটু বড়, ক্লাসটা বড় হয়ে যাচ্ছে। যাহারা সত্যিকার দেশকর্মী, সে বেচারা সত্যি কথা স্পষ্টভাবে বলিতে গিয়া এইসব কর্মীর কারচুপিতে পোয়াল চাপা পড়িয়া গিয়াছে। পোয়াল মানে হচ্ছে খড়, খড় চাপা পড়িয়া গিয়াছে। আমি যে কথাগুলো বলছি, আমি যে মানুষকে বলছি যে এটা করো না, এটা এটা ভালো না, কাজটা করার আগে ভাবো, এই কাজগুলা করার আগে ভাবো, এটা করো এটা করো, নির্দেশনা দিচ্ছি। তো এই নির্দেশনা দেওয়ার মতো লোকগুলাকে, এই সঠিক উদ্যোক্তাগুলাকে কি করছে, দারুণভাবে দুর্নীতিগ্রস্ত করছে, দারুণভাবে কি তাদেরকে সমাজের চোখে খারাপ করার একটা কি দৃষ্টিভঙ্গি তারা তুলে তুলে ধরছে। বেচারা এখন ভালো বলিতে গেলেও এখন মুখোশ পরার ত্যাগী মহাপুরুষগণ হট্টগোল বাঁধাইয়া লোককে সম্পূর্ণ উল্টা বুঝাইয়া দিচ্ছে। ঠিক আছে, তারাই উল্টা বোঝাচ্ছে যে এদের কথা শোনো না, আমাদের কথা শোনো। তোমাকে মাইন্ড ডাইভার্ট করে দিচ্ছে, তোমাদেরকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। অন্য জায়গায় নিয়ে যায় যখন কাজটা পরিকল্পনা মাফিক হচ্ছে না, তখন কি হচ্ছে, তোমাদের মন মানসিকতা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। আমি যখন এই ক্লাসগুলো নিব তোমাদের বেটার রেজাল্ট হওয়ার জন্য, কিন্তু বেটার রেজাল্ট হচ্ছে না, তখন কি হবে, তখন কিন্তু আমাকে দোষারোপ করবা। হ্যাঁ, আমাকে দোষারোপ করবে এবং তোমাদের মন কি খারাপ হয়ে যাবে যে হলো না আমার। আচ্ছা, তারপরে এখানে আসছে যে সহজ সাধারণের সরল মন এসব না ধরিতে পারার দরুন তাহার মন অতি অল্পতেই ওই সত্যিকার কর্মীদের বিরুদ্ধে বিষাইয়া ওঠে। দশচক্রে ভগবান ভূত, কথাটা কিন্তু মস্ত সত্যি কথা। দশচক্রে ভগবান ভূত মানে কি? দশচক্রে ভগবান ভূত কথাটির অর্থ হচ্ছে 10 জনের চক্রান্তে কিন্তু একটা সত্যিকে কিন্তু আমরা অসত্য প্রমাণ করতে পারি। তুমি একটা সত্য কাজ করেছো, কিন্তু তোমার মধ্যে যে এত শত্রু আছে, তারা এত শত্রুতার মাঝে কিন্তু সেই সত্যটাকে প্রতিষ্ঠা করা কিন্তু খুব কঠিন হয়ে দাঁড়ায়। সেই সত্যটা কিন্তু সাধারণ জনগণের কাছে কিন্তু তারা অসত্য প্রমাণ করে তোমাকে কিন্তু সমাজের কাছ থেকে একদম বঞ্চিত করে ফেলে। এটাই হচ্ছে মেইন থিম। দশচক্রে ভগবান বুধ শব্দার্থে তোমাদের খুব সুন্দর করে দেওয়া আছে, তোমরা দেখে নিও। আচ্ছা, আমরা মেইন টপিক গুলো ধরার চেষ্টা করি। আচ্ছা, ঠিক আছে। বলছে যে ভাবের দাস হইও না, ভাবকে তোমার দাস করিয়া লও। এই কথাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই তোমাদের জন্য। যে অনেকে কি করে, আমি মানে রিয়েল ঘটনা বলি, অনেকে কি করে যে ফোন নিয়ে রাত দিন 24 ঘন্টা লেগে আছে, ফেসবুক, ইউটিউব, কি ভিডিও দেখছে, কি মেসেজ করছে, কি শেয়ার করছে, হ্যান ত্যান লেগেই আছে, অযথা কমেন্ট করছে, রিয়াক্ট করছে, দ্যাটস ইট। ওর খালি এগুলোই কাজ। সে ফোনকে, আমরা কি করব, ফোন ব্যবহার করব, কিন্তু সেই মানুষগুলোকে ফোন ব্যবহার করছে, এই কাজটা করা যাবে না। আমরা ভাবকে ব্যবহার করব, কিন্তু এটা যেন না হয় যে ভাবের একদম সাগরে আমরা ডুবু, এই কাজটা করা যাবে না। ভাববো, সেই সাথে সেই ভাবের অনুযায়ী, ভাবের অনুপাতে কাজ করার চেষ্টা করব, তাহলে কি জীবনে সফলতা আসবে। কর্মের শক্তি আনিবার জন্য ভাব সাধনা করো। কর্মের শক্তি আনিবার জন্য, কাজ করার জন্য কিন্তু ভাবতে হবে তোমাকে অবশ্যই। থিঙ্ক থিঙ্ক থটস আনতেই হবে মনের মধ্যে। স্পিক বা আত্মার শক্তিকে জাগিয়ে তোলো, কিন্তু তাই বলিয়া কর্মকে হারাইও না। ভাবকে জাগিয়ে তোলো, কিন্তু ভাবকে এমন ভাবে তুমি জাগাচ্ছ যে শুধু ভাবের মধ্যে পড়ে থাকো, কিন্তু সেটা কিন্তু করা যাবে না। অন্ধের মতো কিছু না বুঝিয়া না শুনিয়া ভেড়ার মতো পেছন ধরিয়া চলিও না। এখানে খুব ভালো একটা এক্সাম্পল দিছে, এটা কিন্তু এমসিকিউ এ আসে। তো ভেড়ার উদাহরণ কেন দিল, যে ভেড়া কাজগুলো কি করে জানো? ধরো একটা ভেড়া, সে কি দেখতে পেয়েছে না দেখতে পেয়েছে, দৌড় মারলো, সব দলের ভেড়াগুলো তাকে দেখে তারাও দৌড় দিল। কেন যে দৌড় দিল তারা নিজেও জানে না। এরকম ব্যাপারগুলো অনেক সময় হয়ে যায়, আমাদের ক্ষেত্র হয়ে যায়। তো এই কাজটা করা যাবে না। নিজের বুদ্ধি, নিজের কর্মশক্তিকে জাগাইয়া তোলো। তোমার এই ব্যক্তি স্বাতন্ত্র্যই দেশকে উন্নতির দিকে, মুক্তির দিকে আগাইয়া লইয়া যাইবে। হ্যাঁ, কিসের এই এমসিকিউ গুলো, এইটা দাগিয়ে রাখো, এমসিকিউ জন্য খুব ইম্পর্টেন্ট। তোমার ব্যক্তি স্বাতন্ত্র্য, তোমার ইন্ডিভিজুয়ালিটি দেশকে উন্নতির দিকে, কিসের দিকে, উন্নতির দিকে
তারপরে মুক্তির দিকে, তারপরে আগাইয়া লইয়া যাইবে। এসব জিনিস ভাব আবিষ্ট হইয়া চক্ষু বুঝিয়া হয় না। এগুলো আসলে একদিনে হয় না, ঠিক আছে? তোমাকে মনের মধ্যে ফিল আনতে হবে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবা। কোমর বাঁধিয়া কার্যে নামিয়া পড়িতে হইবে। হ্যাঁ, এই কাজগুলো খালি বলছি আমি ঠিকই, কিন্তু কাজগুলো করে দেখাতে হবে কি কাকে? তোমাদেরকে। একদম কোমর বেঁধে নামতে হবে। নামিবার পূর্বে ভালো করিয়া বুঝিয়া সুঝিয়া দেখিয়া লইতে হইবে ইহার ফল কি। শুধু উদ্ম সারের মতো দেওয়ালের সঙ্গে গা ঘেঁষাইয়া নিজের চামড়া তুলিয়া ফেলা হয় মাত্র। কাজটা করার আগে সেটা জানতে হবে, কাজটা করলে কাজটার ইফেক্ট, প্রভাবটা কি পড়বে সমাজের মধ্যে বা তোমার জীবনের মধ্যে, সেটা ভাবতে হবে। উদ্ম সার মানে হচ্ছে বাঁধন মুক্ত সার, তোমাদের শব্দার্থে দেওয়া আছে। আমি একটা মনে পড়ে গেল, ডাবল বুল সিমেন্ট, ভারতের ডাবল বুল সিমেন্টের অ্যাটের কথা মনে পড়ে গেল, যে বিশাল শক্তিশালী দুটো সার দেওয়ালের মধ্যে একদম গুঁতো দিচ্ছে, কিন্তু দেওয়াল ভাঙছে না, কঠিন শক্তিশালী সিমেন্ট। কিন্তু এই কাজগুলো করা যাবে না, তোমরা তো উদ্ম সার নয়, তারপরে মানুষ। তোমাদের মেধা শক্তি আছে কিন্তু অত দেহ শক্তি নাই। সো এই জিনিসগুলো ভাবতে হবে। উদ্ম সারের মতো কিন্তু এই শক্তিশালী একটা দেওয়ালের মধ্যে গা ঘেঁষলে কিন্তু হবে না, তাতে কিন্তু চামড়া তোমার ছিলে উঠে চলে যাবে। তাও দেওয়াল কিন্তু ভাঙবে না, কারণ দেওয়াল কি শক্তিশালী। তাকে ভাঙতে হলে কি করতে হবে? তার গড়ায় আঘাত করতে হবে। এবার দেখো, দেওয়ালে প্রভু কিন্তু দিব্যি দাঁড়িয়ে থাকেন, খুব ইন্টারেস্টিং ভাবে, ফানি ভাবে কিন্তু বলছেন, দেওয়াল প্রভু কিন্তু দিব্যি দাঁড়াইয়া থাকেন। তোমরা যতই কিন্তু ঘুষি মারো, হ্যাঁ খুব শক্তিশালী আমি ঘুষি মারছি, দেওয়াল কিন্তু ভাঙতে পারবো না, খুব স্ট্রং যদি ডাবল বুল সিমেন্ট যদি দেওয়াল তৈরি করা হয়। তোমার বন্ধন ওই সামনের দেওয়ালকে ভাঙিতে হইলে একেবারে তাহার ভিত্তিমূলে শাবল মারিতে হবে। কোথায় মারতে হবে? একদম ভিত্তি প্রস্থে কি মারো? শাবল মারো, তাহলেই কি দেওয়াল ভিত্তি সহ ভেঙে যাবে। আবার বলিতেছি, আর ভাবের ঘরে চুরি করিও না, আগে ভালো করিয়া চোখ মেলিয়া দেখো, কার্যের সম্ভাবনা অসম্ভাবনা কথা অগ্রে বিবেচনা করে, মানে কাজের সম্ভাবনা কতটুকু, অসম্ভাবনা কতটুকু, কাজটা কতটুকু ভাবে আমি ফুলফিল ভাবে করতে পারবো, বা কাজটা করার পর কতটুকু ভাবে বাস্তবায়িত হবে, সেটা আগে কি বিবেচনা করতে হবে। বিবেচনা করিয়া কার্যে নামিলে তোমার উৎসাহ অনর্থক নষ্ট হইবে না, তোমার উৎসাহটা নষ্ট হবে না, ঠিক আছে? মনে রাখিও, তোমার স্পিরিট বা আত্মাশক্তিকে অন্যের প্ররোচনা নষ্ট করিতে তোমরা কোনো অধিকার তোমার কোনো অধিকার নাই, তা পাপ, মহাপাপ। সংক্ষেপিত এই প্রবন্ধটি আরো আছে। হ্যাঁ, তুমি এটা কোনোভাবেই করতে পারো না, যে তোমার নিজের স্বার্থ সিদ্ধির জন্য তুমি মানুষকে ভুলভাল বুঝাইয়ে দিলা, সেই ভুলভাল বোঝানোর কারণে সেই মানুষটাও সেই কাজে নামে পড়লো, কিন্তু কাজে সুফল পেলো না, সেক্ষেত্রে কিন্তু দেশের একটা বিশাল একটা বড় ক্ষতি, সেই ক্ষেত্রে সেই সাথে মানুষটারও কিন্তু একটা বিশাল ক্ষতি, মনের দিক থেকে সে সম্পূর্ণভাবে ভেঙে যায়। সো এই কাজটি করা যাবে না। তো আজকে এই পর্যন্তই, ঠিক আছে? ভাবো কাজ, আমি আবারও বলছি, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কাজী নজরুল ইসলামের এটা একটা খুবই একটা তোমাদের যুগ উপযোগী ক্লাস 8 এর জন্য খুবই ইম্পর্টেন্ট। জাস্ট এই টপিকটাকে স্কিপ করো না, মনের মধ্যে ধারণ করার চেষ্টা করো, দেখবা যে তোমরা এইটাকে ইজিলি ইজিলি কি পার হইতে পারবা, ঠিক আছে? তো আমি আবার বলছি, আমার সাথে লেগে থাকো, জাস্ট স্টে কানেক্টেড, এবং ক্লাসটি ভালো লেগে থাকলে লাইক বাটনে চলে যাও, যদি ভালো না থাকলে ছেড়ে দাও। আমি বেশি বেশি শেয়ার করো, তোমার বন্ধু বান্ধবদেরকে ইনভাইট করো আমার চ্যানেলে বা গ্রুপে, ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো। এবং যারা অতিথি স্মৃতি গল্পটি যারা করনি, আমার চ্যানেলে আপলোড করা আছে, উপরে দেখছো আই বাটন, সেখানে তোমরা পেয়ে যাবে, বা ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো। সো ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও টপিক নিয়ে। এবং তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো তোমাদের সমস্যাগুলি, আমি তোমাদের সমাধান করার চেষ্টা করব। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।